হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এনআইএস ডিএলএড মামলার আজকের আপডেট এবং অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড মামলার শুনানির ডিটেলস এবং অর্ডার কপির ব্যাখ্যা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে এনআইএস ডিএলএড মামলার আজকের কি আপডেট উঠে এলো সেটা আমরা জানবো। এনআইএস ডিএলএড নিয়ে তাৎপর্যপূর্ণ অর্ডার রয়েছে, তো সমস্ত অর্ডার কপি দেখবো। এনআইএস ডিএলএডরা কি এই মুহূর্তে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি সুপ্রিম কোর্ট এনআইএস থেকে যারা ডিএলএড করেছে তাদেরকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো কেননা সেখানে 18 মাসের কোর্স ছিল, যেটা রেগুলার 2 বছরের কোর্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট নয় এনআইএস ডিএলএড। তার ফলে সুপ্রিম কোর্ট কিন্তু এই এনআইএস ডিএলএডকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে। কিন্তু এরা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বা তাদের ক্ষেত্রে কার্যকরী হবে তাদের চাকরিটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু নর্মাল যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট যারা চাকরি করেন না তাদের জন্য কিন্তু এই এনআইএস ডিএলএডটি অবৈধ। তো এর পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই অর্ডারটি দেওয়ার পরেও আবার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং অন্যদিকে সুপ্রিম কোর্টেও আরেকটি মামলা হয়েছে। তো পরপর দুটি মামলার আপডেট ইতিমধ্যেই পেয়ে গেছি। তো আমরা দেখে নেব কলকাতা হাইকোর্ট থেকে যে মামলাটি রিট পিটিশন নাম্বার 16118 অফ 2023-এর, যে মামলাটির পিটিশনার রয়েছেন সাবির শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে সুপ্রিম কোর্টের যে মামলাটি রয়েছে 52409 2023-এর, যার মামলাটির পিটিশনার রয়েছেন কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই দুটো মামলার বিস্তারিত আপডেট এবং কি কি উঠে এলো সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি আবার বিস্তারিত শোনা যাক। তো সবার প্রথমে আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে এসেছি। তো কেস ডিটেলস যদি আমরা দেখি, যে রিট পিটিশনটা রয়েছে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। মামলাটির ফাইল নাম্বার 16193 অফ 2023-এর। অন্যদিকে যার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 16118 2023-এর। এই মামলাটি ডিসিশন ডেট 29 ফেব্রুয়ারি, অর্থাৎ গতকালকে কিন্তু এই মামলাটির ডিসিশন ডেট বেরিয়ে এসছে। তো মামলাটির বর্তমান স্ট্যাটাস, কেস স্ট্যাটাস যদি আমরা দেখি, কেস ডিসপোজড হয়ে গেছে কলকাতা হাইকোর্টের থেকে। এই মামলাটি ডিসপোজ হয়ে গেছে এবং তার কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে। এদিকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি কি নির্দেশ দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ, সেগুলো আমরা বিস্তারিত দেখবো। অর্ডার কপির মধ্যে তিনি কি কি উল্লেখ করেছেন। তো মামলাটির বর্তমান পিটিশনার যিনি ছিলেন সাবির শেখ, রেসপন্ডেন্ট হিসেবে ছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি চলছে, অনেকগুলো অর্ডার এখানে রয়েছে। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি চলছিল এবং লাস্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি 29 ফেব্রুয়ারি তিনি কিন্তু অর্ডার দিয়ে দিলেন। এই মামলাটি কেন ডিসপোজ হলো এবং এর অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছেন সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা সুপ্রিম কোর্টের বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে সেটা একবার দেখে নিই। তো আমরা যেটা সুপ্রিম কোর্টের সরাসরি ওয়েবসাইটে চলে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে মামলাটির বর্তমানে যেটা ডায়েরি নাম্বার রয়েছে 52409 2023-এ, মামলাটির পিটিশনার রয়েছেন কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মামলাটির ডায়েরি নাম্বার এখানে আবার উল্লেখ করা রয়েছে, মামলাটির এসএলপি নাম্বার এখানে রয়েছে এবং লাস্ট লিস্টেড এবং প্রেজেন্ট যেটা লিস্টেড হয়ে রয়েছে। দেখুন আজকের ডেটেই, অর্থাৎ 1 মার্চ 2024 তারিখে আজকে কিন্তু বিস্তারিত শুনানি হয়েছে এবং মামলাটির বর্তমান স্ট্যাটাস কি আমরা দেখব। মামলাটি এখনো অনলাইনে এখনো পেন্ডিং অবস্থা রয়েছে। অনলাইনে স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে পেন্ডিং অবস্থা রয়েছে, কিন্তু মামলাটির কিন্তু ফাইনাল একটা জাজমেন্ট এসছে, এখনো জাজমেন্ট কপি প্রকাশ হয়নি। তো আমরা স্ট্যাটাসটা দেখব। অনারেবল জাস্টিস হিমা কোহলি ম্যাম, অন্যদিকে অনারেবল জাস্টিস আসানুদ্দিন আমলওয়া স্যারের বেঞ্চে 24 নম্বর সিরিয়াল নাম্বারে এই মামলাটি আজকে বিস্তারিত শুনানি হয়েছে। মামলাটি আজকে অ্যাডজর্ন ম্যাটার হিসেবে কিন্তু সুপ্রিম কোর্টে ওঠে, অর্থাৎ মামলাটির ফাইনাল জাজমেন্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। তো আমরা যদি সুপ্রিম কোর্টের যে লাইভ আপডেট, সেই লাইভ আপডেটে আসি তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন কোর্ট নাম্বার 11-এ মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম, অন্যদিকে মাননীয় বিচারপতি আসানুদ্দিন আমলওয়া স্যারের বেঞ্চে যে আপডেটটা ইতিমধ্যেই আমরা পাচ্ছি, ইতিমধ্যে দেখা যাচ্ছে সেই বেঞ্চে সেখানে দেখা যাচ্ছে যে 24 নম্বর সিরিয়াল যেখানে রয়েছে সেখানে যদি আমরা দেখি, তো আমরা চলে এসেছি 24 নম্বর সিরিয়ালে। দেখুন এখানে ডায়েরি নাম্বার রয়েছে 24 নম্বর সিরিয়ালে 52409 2023-এর, কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন বর্তমান স্ট্যাটাস ওভার ডিসপোজ অর্থাৎ মামলাটি কিন্তু ডিসপোজ করে দিয়েছে, মামলাটি কিন্তু খারিজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম। তো এর অর্ডার কপি কিন্তু এখনো প্রকাশ পায়নি। অর্ডার কপি 1-2 দিন বা কালকের দিকে হয়তো প্রকাশ পেতে পারে, আজ রাতের দিকেও প্রকাশ পেতে পারে। তো অর্ডার কপিটি নিয়ে আমরা বিস্তারিত যদি তেমন হয় তাহলে আলোচনা করতে পারি। তাহলে আমরা একটা দেখলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি ডিসপোজ হয়ে গেল, আবার অন্যদিকে হাইকোর্টেও একই রকম ভাবে আরেকটি মামলা, সেটাও কিন্তু এই এনআইএস ডিএলএড সংক্রান্ত মামলা, সেটাও কিন্তু ডিসপোজ হয়ে গেল। তো দুটো মামলাও কিন্তু খারিজ হয়ে গেল এবং এখন দেখে নেব আমরা কলকাতা হাইকোর্টে যে
অর্ডারটা দিল সেই অর্ডার কপি ডিটেলস বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। তো চলুন দেখে নিই সেই অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো চলুন। তো কলকাতা হাইকোর্ট থেকে এনআইএসডিএল এর সংক্রান্ত যে অর্ডার কপি এসছে আমরা দেখতে পাচ্ছি যে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে এই মামলাটি বিস্তারিত শুনানি এবং মামলাটি কিন্তু অর্ডার কপি ফাইনাল জাজমেন্ট কিন্তু বেরিয়ে এসেছে এবং মামলাটির যে সিরিয়াল নাম্বার ছিল, আইটেম নাম্বার ছিল 490 নাম্বার আইটেম নাম্বারে মামলাটি শুনানি হয়েছিল। মামলাটির যে রিট পিটিশন নাম্বার WPA নাম্বার যেটা 16118 অফ 2023-এর আরো কতগুলো ক্যান ফাইল এখানে অ্যাড হয়ে আছে। অন্যদিকে যার পিটিশনার রয়েছেন সাবির শেখ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ চন্দ্র ভট্টাচার্য, অন্যদিকে দিব্যেন্দু চ্যাটার্জি, আরো অনেকে রয়েছেন পিটিশনারদের পক্ষ থেকে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ পর্ষদের হয়ে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি, রাতুল বিশ্বাস, এনারা ছিলেন। স্টেটের হয়ে কথা বলছিলেন এখানে দুজন রয়েছেন। রেসপন্ডের হয়ে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত, অন্যদিকে ক্যান ফাইল 2 এর হয়ে কথা বলছিলেন ফিরদৌস শামীম মহাশয়। তো অর্ডারের মূল বক্তব্য কি কি উল্লেখ করা হয়েছে আমরা দেখে নিই। তো অর্ডারের একদম প্রথম পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে যে এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের থেকে একটা আর্গুমেন্ট, নোটস অফ আর্গুমেন্ট জমা করার কথা ছিল, যেখানে এই এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের ডিটেলস, তাদের কি কি বক্তব্য আছে সমস্ত বিষয়গুলো নোটস অফ আর্গুমেন্টসের আকারে জমা দেওয়ার কথা বলেছিলেন। তো সেই তারা কিন্তু নোটস অফ আর্গুমেন্ট তারা জমা করেছিল এবং সেই মতো তারা এই নোটস অফ আর্গুমেন্টের উপর বেস করে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু বিস্তারিত তিনি সমস্ত অ্যানালাইসিস করে এই অর্ডারগুলো দিচ্ছেন। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, যে মূল বক্তব্য যেটা বলা হচ্ছে, ইন দ্য কেস অফ জয়বীর সিং অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ডের যে মামলাটি ছিল সেখানে দেখতে পেয়েছি আমরা 2023-এর SCC অনলাইন যে মামলাটির নাম্বার এখানে রয়েছে, যেখানে প্যারাগ্রাফ নাম্বার 44, 45, 56 এবং 57 এই যে 4টি প্যারাগ্রাফের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই অর্ডারের 4টি প্যারাগ্রাফের মধ্যে মূল বক্তব্য, মূল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে। সেখানে ইট ইজ হ্যাজ বিন ক্লিয়ারলি হেল্ড দ্যাট, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, কি কি বলা হয়েছে দেখব। সুপ্রিম কোর্ট যে এনআইএস থেকে ডিএলএড করেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের যে অবৈধ বলে ঘোষণা করেছিল, 18 মাসের কোর্সকে তারা অবৈধ বলে ঘোষণা করেছিল, সেটি এই মামলায় কিন্তু অর্ডার এসেছিল। তো আমরা দেখে নেব এই যে অর্ডারটা এখানে উল্লেখ করা হয়েছে, যে প্যারাগ্রাফ সেখানে কি কি উল্লেখ করা হয়েছে। যেটা বলা হচ্ছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অফার্ড বাই এনআইএস থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ যারা ডিএলএড করেছেন, হ্যাভিং এ কোর্স পিরিয়ড অফ 18 মান্থের আন্ডার ওডিএল মোডে অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে যে 18 মাসের জন্য এনআইএস ডিএলএড যে কোর্স করিয়েছিল, ইজ নট রিকগনাইজড অ্যান্ড এ ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য, রিক্রুটমেন্ট করার জন্য এই যে এনআইএস থেকে যে ওডিএল মোডে ডিএলএড করানো হয়েছে, 18 মাসে ডিএলএড করানো হয়েছে, সেটা একটা রিকগনাইজড ভ্যালিড কিন্তু ডিগ্রি নয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টিচারদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে। তো সেখানে যে প্যারাগ্রাফগুলো উল্লেখ করা হয়েছে অর্ডারগুলোর মধ্যে 44 নম্বর প্যারাগ্রাফে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এই পয়েন্টগুলো আমি আর বিস্তারিত আলোচনা করছি না, কারণ এটা অলরেডি আলোচনা করা হয়েছে, এর আগে অলরেডি ভিডিও রয়েছে আমাদের। তো এর আগের সেই অর্ডার কপির মধ্যে সেগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা হয়েছে। তো এটা হচ্ছে আগের অর্ডার, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল যে এনআইএস ডিএলএডদের সংক্রান্ত বিষয়ে, সেখানে এই প্যারাগুলো, এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এই মামলার সঙ্গে রেফারেন্স টানা হয়েছে এবং এই মামলার সঙ্গে এই পয়েন্টগুলো, এই প্যারাগ্রাফগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো এই মামলার কি অর্ডার এলো সেটা আমরা দেখব। অর্ডার কপির মূল বক্তব্যের দিকে যাওয়ার আগে একটা বিষয় আমরা জেনে নেব যে এই মামলাটির ব্যাকগ্রাউন্ডটা কি, কেন হলো এই মামলাটি পুনরায় আবার কলকাতা হাইকোর্টে, কেন এই মামলাটি প্রয়োজন রয়েছে। দেখুন, এই মামলার যিনি পিটিশনার অর্থাৎ সাবির যিনি রয়েছেন, তো তারা 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু করেছিল, সেই সময় এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু একটা ভ্যালিড ক্যান্ডিডেট হিসেবে ছিল সেই সময়। এর পরবর্তীতে যখন সুপ্রিম কোর্ট এই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়, তখন কিন্তু এদের সমস্ত প্রসেসিং কমপ্লিট করে ফেলেছিল মোটামুটি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া সমস্ত ডিটেলস কিন্তু তারা শুরু করে দিয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্টও কিন্তু বিএড ভার্সেস ডিএলএড এর যে অর্ডার, সেই অর্ডারও তখন আসেনি। তখন 2018 সালের এনসিটির যে গেজেট, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এলিজিবল ছিল। তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিএড ক্যান্ডিডেটকে বাতিল করে দেয় এবং তার পাশাপাশি এই এনআইএস ডিএলএড এর মামলা আসে। তো সুপ্রিম কোর্ট এনআইএস ডিএলএডদেরকে বাতিল করার আগে পর্যন্ত যেহেতু তাদের সমস্ত প্রসেসিংটা কমপ্লিট করে ফেলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেহেতু তাদের দাবি ছিল যেহেতু অর্ডারের আগে আমরা এই সমস্ত বিষয়টা প্রসেসিংটা কমপ্লিট করে ফেলেছি, ইন্টারভিউ শুধুমাত্র লিস্টে আসা বাকি ছিল, সেহেতু আমাদেরকে শেষ সুযোগটা দেওয়া হোক, এই ক্যান্ডিডেটরা যাতে প্রাথমিকের প্যানেলে
আসতে পারে, প্রাথমিক ইনক্লুডেড হতে পারে, তার জন্য তারা আবেদন করেছিল। তো মূল বক্তব্যে কি কি বলা হয়েছে? 4 নম্বর পয়েন্টে মূল বক্তব্য যেটা বলা হয়েছে, ইন দ্যাট ভিউ অফ দ্য ম্যাটার, এই সমস্ত বিষয়ে দেয়ার শেল বি এ রিট ম্যান্ডামাস ডিরেক্টিং দ্যাট, এটা ডিরেকশন দেওয়া হচ্ছে যে এই ম্যান্ডামাসের ক্ষেত্রে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ শ্যাল নট রিক্রুট, প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করতে পারবে না এনি টিচার্স, কোনো শিক্ষককে হোল্ডিং ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ডিএলএড, এমন ডিএলএড ক্যান্ডিডেট ইস্যুড বাই NIOS under ODL mode comprising 18-month course from the recruitment process of 2022 onwards, অর্থাৎ NIOS থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করেছে, ডিএলএড করেছে, ওডিএল মোডে ডিএলএড করেছে, তাদেরকে নট রিক্রুট এনি টিচার, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে টিচার হিসেবে রিক্রুট করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা রিক্রুটমেন্ট করতে পারবে না এই সমস্ত ক্যান্ডিডেটকে। কম্প্রাইজিং 18 মান্থ অফ কোর্স, 18 মান্থের যে কোর্স, সেই কোর্স যারা করেছে তাদেরকে কিন্তু নিয়োগ করতে পারবে না। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছেন। এবং যেটা বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস অফ ইয়ার 2022 অনওয়ার্ড, 2022 যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করছে, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, সরাসরি নির্দেশ কলকাতা হাইকোর্টের। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, উইথ দ্য অ্যাফোরসাইড অবজারভেশন ইনস্ট্যান্ট রিট পিটিশন শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ, অর্থাৎ এই যে মামলাটি রিট পিটিশন, এই মামলাটি রিট পিটিশনটাকে সম্পূর্ণভাবে ডিসপোজ অফ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে 6 নম্বরে যেটা বলা হচ্ছে, ইন দ্য ভিউ অফ ডিসপোজাল দ্য মেইন রিট পিটিশনের তো ডিসপোজ হচ্ছেই, তার পাশাপাশি তার সঙ্গে যে সমস্ত ক্যান ফাইলগুলো যুক্ত রয়েছে, ক্যান 1, ক্যান 2, ক্যান 3, সমস্ত কিছুই কিন্তু আর ডিসপোজ অফ, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে ডিসপোজ হয়ে যাচ্ছে। দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ দ্য টু কস্ট, অর্থাৎ অন্য কোনো রকম ভাবে আর কোনো রকম শর্তে কিন্তু আর আদার্স কোনো রকম অর্ডার আসবে না। অল দ্য পিটিশনার্স আর ডিরেক্ট টু অ্যাক্ট অন সার্ভ এ কপি, তাদের সমস্ত পিটিশনারদের একটা কপি সার্ভ করতে বলা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে মূল বক্তব্য 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে, কন্ডাক্ট করছে, ইতিমধ্যে ইন্টারভিউ আবার 2020-22 যে ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে নতুন করে, তার পাশাপাশি যে কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করছে, সেখানে কিন্তু নতুন করে আর এই NIOS ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কোনো রকম ভাবে ইনক্লুড করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা কলকাতা হাইকোর্টে মামলা করলেও তাদের কিন্তু মামলা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল। অর্থাৎ NIOS থেকে ODL মোডে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করেছে, 18 মাসে ডিএলএড করেছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ বলে ঘোষণা হয়ে গেল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবং আমরা সুপ্রিম কোর্টের অর্ডার আমরা দেখে নেব, পরবর্তীতে সুপ্রিম কোর্টের অর্ডার আপলোড হলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। তো পরবর্তী আপডেট পেতে হলে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেবেন। তো এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।